অবস্থানের মোটিভটা যদি আমি আপনাকে বলি, স্টেপটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের এবারের কথা হচ্ছে আমরা প্রয়োজনে এখানে মরে যাব। আমরা এখানে মরে যাব, কিন্তু আমরা কোনোভাবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বন্ধ হবে, কোনো দুষ্কৃতিকারীরা 17 অক্টোবরের মতো কোনো ঘটনা ঘটাবে, এটা আমরা হতে দিব না। আমরা এবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখবো। আমরা রাস্তায় নামবো না, কোনো জনদুর্ভোগ তৈরি করব না, কোনো গ্রাহকের ক্ষতি করব না। একটা অভিযোগ, মানে ওদের একটা কথা কোট করছে, অভিযোগ করেছে যে যেমন জেল থেকে জামিন পেয়েছে আবার ঢুকিয়ে দিবে, এরকম করে একটা ব্যাপার। এগুলো তো হুমকি নাকি? হুম। এখন শেষ পর্যন্ত এদের এই যে চাকরিচ্যুত করা এবং একই সাথে সবাইকে নানান জায়গায় পোস্টিং করতেছে, এটার একটাই কারণ, এই দাবিগুলো করা। ভাইয়া খুব ভালোভাবেই জামাল ভাই এটা করেছে। সচিবালয় আন্দোলন চলছে, পাশাপাশি এনবিআই এবং বাংলাদেশ পল্লী সমিতি তারাও আন্দোলনে নেমেছে সরকারের বিরুদ্ধে। তো তাদের মূলত সমস্যা কি? তারা বলতেছে আমাদের যে যৌক্তিক দাবি আছে, এই যৌক্তিক দাবিগুলো মানতে হবে। পাশাপাশি অনেকে মনে করতেছে এই বিদ্যুৎ কর্মীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে, বাংলাদেশে অন্ধকার করে দিয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। এগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত বিশ্লেষণ করবো। এর আগে যদি বিদ্যুৎ ও উচ্চ লেভেলের কর্মকর্তার আলোচনা শুনবো, তাদের মূলত সরকারের সাথে সমস্যাটা কোথায়। সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি নিয়ে ফেস দ্য পিপল এর আগেও দুটি আলোচনার আয়োজন করেছিল, এবং সেসব আলোচনা থেকে আমরা যতটুকু ভেবেছিলাম, যতটুকু আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমরা দেখেছিলাম গত কয়েক মাস পূর্বেও, যে আমরা এইটির একটা সমাধান, স্থায়ী সমাধান দেখতে পাবো। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সমাধান থাক দূরের কথা, বরং পল্লী বিদ্যুতের যারা স্থানীয় পর্যায়ে, যারা রুরাল লেভেলে কাজ করে, যারা গ্রামীণ পর্যায়ে মানুষের দোরগোড়ায় গিয়ে গিয়ে এই আহ প্রয়োজনীয় সেবাটি দিয়ে বেড়াচ্ছেন, তারা এখনো পর্যন্ত বৈষম্যের শিকার, তারা এখনো পর্যন্ত নিপীড়নের শিকার, তারা এখনো পর্যন্ত নির্যাতনের শিকার। এমনটি জানার পর ফেজ দ্য পিপলের পক্ষ থেকে আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি যে তাদের বিষয়গুলোকে আবার আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আপনারা কেউই এই অনুষ্ঠান থেকে কেউই কিন্তু মুক্ত নন। আই মিন, এই আজকের বিষয়টি থেকে কেউই সাধারণ কোনো মানুষ মুক্ত নয়। কারণ হলো, বিদ্যুৎবিহীন আমরা অচল। আর বিদ্যুতের সেবাটি যারা দিচ্ছে, তারাও একরকম বড় ধরনের বৈষম্যের শিকার, তারাও অচল অবস্থার শিকার। প্রিয় দর্শক, তারা যদি অচল হয়, সেবা বিঘ্নিত হবে। আর সেবা বিঘ্নিত হলে আমাদের সকল সেক্টরে, যেসব সেক্টরে বিদ্যুৎ দিয়ে পরিচালিত হয়, সকল মানুষের জীবন যাপন থেকে শুরু সবকিছুর মধ্যে বিদ্যুৎটি খুবই গুরুত্বপূর্ণ। আহ এটি যদি ব্যাহত হয়, তাহলে আমাদের জনজীবনের স্বাভাবিক জীবন ব্যবস্থা ব্যাহত হবে। প্রিয় দর্শক, আমরা চাই এই বিদ্যুৎ সেক্টরে যে চলমান সংকট রয়েছে, এটি অতি দ্রুত সম্পন্ন হোক, সমাধান হোক। কেন এটি এখনো পর্যন্ত বিদ্যমান, কিভাবে সমাধান হবে, এ নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, আমাদের সাথে এই পুরো আলোচনা জুড়ে রয়েছেন কয়েকজন সম্মানিত অতিথি। আমি তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করি। জনাব জামাল উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পাশাপাশি এই বিষয়গুলি নিয়ে তিনি যথেষ্ট গবেষণা করে থাকেন। আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আছেন মোহাম্মদ শামীম রেজা, সার্বভৌমত্ব আন্দোলনের প্রধান সমন্বয়ক। আছেন জনাব সাইফুল ইসলাম, এজিএম পল্লী বিদ্যুৎ সমিতি। আছেন জনাব সালাম জাভেদ, তিনিও একজন এই আন্দোলনের একজন নেতা। আমি শুরু করতে চাই, জনাব সালাম জাভেদ, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আহ, আপনি একটু দয়া করে বলবেন যে আসলে ঘটনা বর্তমানে কি পর্যায়ে আছে। আমরা আপনার মনে আছে, আপনি সেই সময় ছিলেন। জনাব মোহাম্মদ লোকমান, আপনি ক্যামেরাটা আবারও ঘুরে গেছে, আপনি দয়া করে ক্যামেরাটা ঠিক করবেন। সালাম জাভেদ, আপনার কাছ থেকে শুনতে চাই, আবারও কেন গত কদিন ধরে আপনারা রাজপথে বসে আছেন? কি সমস্যা? আপনাদের সমস্যা তো সমাধান হয়ে যাবার কথা। আপনার কাছে শুনতে চাইছি, সালাম জাভেদ। সাইফুল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সাইফুল ভাই, আমরা এর আগে ফেস দ্য পিপলে, আপনার মনে থাকার কথা, 18 অক্টোবর রাতে রাতের একটা টক শো করেছিলাম। সেখানে আমাদের সদর জামাল স্যার সহ আপনার আরো অতিথি ছিল, আমিও ছিলাম। তার আগেও আমরা হচ্ছে 5 আগস্টের পরেও আরেকটা প্রোগ্রাম করেছিলাম ফেস দ্য পিপলে, এটা আমার তৃতীয়তম প্রোগ্রাম। আমরা বর্তমান যে সিচুয়েশনটাতে আছি, কেন আন্দোলনে আমরা এখন আবার আসছি, কেন আমরা শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছি, সেটা আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করি। আমরা বর্তমানে 7টা দফা বা 7টা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছি। আপনি জানেন যে 2024 সালের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো সংস্কারের জন্য আন্দোলন করে আসছে, প্রতিষ্ঠানটাকে রিফর্ম করার জন্য আন্দোলন করে আসছে। যারা 14 কোটি মানুষকে বিদ্যুৎ দেয়, তারা রিফর্মের জন্য কাজ করছিলেন। তৎপ্রেক্ষিতে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যখন 24শে আগস্ট দায়িত্ব পান,
হুম। ওনার সাথে আমাদের 26 আগস্ট একটা মিটিং হয়। সেই মিটিং উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের জন্য যে মন্ত্রণালয় গঠিত একটা কমিটি হয়েছে, যে কমিটির একজন মেম্বার আমিও ছিলাম, সেই কমিটিটা রান করবে, প্রপারলি রান করবে এবং সমিতিটা সংস্কার হবে। হুম। পরবর্তীতে সেই কমিটির 5টা মিটিং হওয়ার পরও কিন্তু মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে যে রিপোর্টটা চাওয়া হয়েছে আরইবির কাছে, সেই রিপোর্টে আরইবি জানিয়েছে তারা কোনো প্রকার সংস্কার চায় না। সেখানে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি আপনাদের চেয়ারম্যান মহোদয় জানেন? ওনারা বলেছিলেন হ্যাঁ চেয়ারম্যান মহোদয় জানেন। যেহেতু ওনারা আরইবির প্রতিনিধি হিসেবে 3জন মেম্বার ছিলেন, চেয়ারম্যান স্যারের কনসার্ন নিয়ে তারা হচ্ছে যে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেখানে তারা বলেছে তারা কোনো প্রকার সংস্কার চায় না। তার মানে চেয়ারম্যান মহোদয়ের আমাদের সাথে যে আন্দোলনটা শুরু, আমাদের সাথে যে পথ চলাটা ওনার শুরু হয়, সেখানে উনি প্রথমে মিথ্যা দিয়ে শুরু করেছেন। উনি মিথ্যা একটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে, উনি বলেছেন যে এখন থেকে আমি তুমি নই আমরা হয়ে চলবো। ওনার সেই আমরা হওয়া একটা মিথ্যা ছিল। সেই আমরা হওয়ার বিষয়ে আমরা কি প্রথমে দেখলাম? তিনি আপনাদেরকে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস কি তিনি আসলে আশ্বাস মতো কাজ করেনি তাহলে? না, উনি আশ্বাস রাখেন নাই। উনি বলেছিলেন যে মন্ত্রণালয় কমিটিটা রান করবে, কিন্তু সেই কমিটিটা রান করে নাই। উপরন্তু উনি 16 অক্টোবর রাতে আমাদের 24 জনকে চাকরিচ্যুত করেছেন, হুম। রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন, গ্রেপ্তার করিয়েছেন, এবং যার রিফ্লেকশনে 17 অক্টোবর কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে 23 অক্টোবর তারিখে একটা জাতীয় কমিটি, বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়, ব্রাক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়কে আহ, হুম। প্রধান করে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টটাও আজ পর্যন্ত জমা হয় নাই। 23শে ফেব্রুয়ারি তারিখে, এই বছরের 25 সালের 23শে ফেব্রুয়ারি তারিখে বিদ্যুৎ বিভাগে আরইবি সমিতি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন হয়। সেখানে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, কমিটি সমিতিটাকে এই বর্তমান যে সিস্টেমটা আছে সেটাকে 3 ভাবে রিফর্মের প্রপোজাল দিয়েছিল। একটা হুম। হচ্ছে সমিতিগুলো অটোনমাস স্বাধীন হয়ে যাবে, আরেকটা ছিল আরইবি পিবিএস মার্জ হয়ে একটা প্রতিষ্ঠান হয়ে যাবে, হুম। অথবা 4-5টা কোম্পানিতে বিভক্ত হয়ে যাবে। এটা প্রেজেন্টেশন ছিল। এবং বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় সে সময় যথেষ্ট পজিটিভ ছিলেন, উনি এই বিষয়টাকে পজিটিভ ভাবে নিয়েছেন আমরা যেটা দেখেছি। কিন্তু সেই 23শে ফেব্রুয়ারি থেকে আজকে 28শে মে, 3 মাসের উপরে হয়েছে, কিন্তু সেই প্রেজেন্টেশনটা রিপোর্ট আকারে এখনো পর্যন্ত জমা হয় নাই। উপরন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 6,000-এর উপর কর্মকর্তা কর্মচারীকে বদলি করেছে। অবশ্যই চাকরি যাদের বদলি যোগ্য তাদেরকে বদলি করবে, কিন্তু বদলির বিষয়টা তো মানবিক বিষয়, পারিবারিক বিষয়গুলো বিবেচনার বিষয় আছে। আপনার একজনের এখন এসএসসি পরীক্ষা চলছে, আমাদের 6,000 মানুষের মধ্যে দেখা যাচ্ছে 500 থেকে 700 মানুষের সন্তান এসএসসি পরীক্ষা দিচ্ছে, বা 100-200 মানুষের সন্তান এসএসসি পরীক্ষা দিচ্ছে। এসএসসি পরীক্ষার মধ্যখানে বাবা মাকে ট্রান্সফার করছে। হুম। আপনার বাড়ি হচ্ছে তার কক্সবাজার, তাকে দিচ্ছে কুড়িগ্রাম, যার বাড়ি ঠাকুরগাঁও তাকে দিচ্ছে সিলেট। এভাবে করে আপনার 500 থেকে 600 কিলোমিটার দূরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানিমূলক ভাবে বুদ্ধিগুলো করেছে, এবং 70-এর উপরে মানুষকে এই মুহূর্তে সাসপেন্ড সংযুক্ত করেছে। এবং বাকশালী কায়দায় স্বৈরাচারী সেই শাসন বা ফ্যাসিস্ট সরকারের মতো উনি সম্পূর্ণরূপে সমিতিগুলোতে বাক স্বাধীনতা হরণ করেছেন। চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সমিতিগুলোকে ভিজিট করেন, ভিজিট করে করমর্দন করেন, এবং হচ্ছে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করেন বা কারোর সাথে কথা বলতে চান, সেই কথাগুলো স্ক্রিপ্টেড থাকে, লিখে দেওয়া থাকে যে কি কথা বলবে। এর বাইরে কোনো কথা বললে চাকরি থাকে না। এটার জ্বলন্ত উদাহরণ ভোলাপল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের একজন মিটার রিডার গোলাম মোস্তফা এবং রঞ্জু, সেটা উদাহরণ। তো ওভারঅল যে বিষয়টা হয়েছে, যে চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে শুরু করেছেন মিথ্যা দিয়ে, উনি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন, উনি স্বৈরাচারী কায়দায় আমাদের হচ্ছে যে বাক স্বাধীনতা হরণ করেছেন, উনি সংস্কার প্রক্রিয়াটাকে ব্যাঘাত করিয়েছেন, উনি রাষ্ট্রীয় কমিটি জাতীয় কমিটি যে রিপোর্টটা দিচ্ছে না সেটার উপরও ইনফ্লুয়েন্স করেছেন বলে আমরা মনে করছি। যার কারণে আমরা 24 সাল থেকে এই পর্যন্ত যে আন্দোলন করে এসেছি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা বর্তমানে শহীদ মিনারে অবস্থান করছি। এবং আমাদের এই অবস্থানের মোটিভটা যদি আমি আপনাকে বলি, স্টেপটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের এবারের কথা হচ্ছে আমরা প্রয়োজনে এখানে মরে যাব। আমরা এখানে মরে যাব, কিন্তু আমরা কোনোভাবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বন্ধ হবে, কোনো দুষ্কৃতিকারীরা 17 অক্টোবরের মতো কোনো ঘটনা ঘটাবে, এটা আমরা হতে দিব না। আমরা এবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখবো। আমরা রাস্তায় নামবো না, কোনো জনদুর্ভোগ তৈরি করব না, কোনো গ্রাহকের ক্ষতি করব না। আমরা দেখাতে চাই বাংলাদেশে, এই বৈষম্যহীন বাংলাদেশে, আমরা যে উই ওয়ান্ট জাস্টিস বলছি, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, সেই বৈষম্যটা হবে কোনো মানুষকে, সেই বৈষম্যের আন্দোলনটা হবে কোনো মানুষকে হয়রানি না করে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে। আমরা মানুষের জনদুর্ভোগ লাঘব করার জন্য খারাপ মালামাল না কিনে ভালো মালামাল কিনে সিস্টেমটাকে ভালো করার জন্য আন্দোলন করছি। সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাকে আরো কিছুদিন রাস্তায় থাকতে হয়, যদি কষ্ট করতে হয়, আমি রাজি আছি। এখানে সর্বশেষ আমি মিথ্যা প্রপাগান্ডার একটা উদাহরণ দিব। আরইবি থেকে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে এখানে শুধু চাকরিচ্যুতদের আন্দোলন। আরইবি থেকে 29 জন আমরা চাকরিচ্যুত হয়েছি, কিন্তু আপনি এখানে দেখেন আজকে সংখ্যাটা ছিল প্রায় 20,000-এর কাছাকাছি, 15,000-এর অধিক জনবল ছিল। তাহলে এই জনবলগুলো কোথায় থেকে আসছে? টোটাল প্রিন্ট জনবল ইলেকট্রনিক্স পল্লী বিদ্যুৎ সমিতিতে টোটাল জনবল কত সারা বাংলাদেশে?
আমাদের টোটাল এই মুহূর্তে জনবল আছে 46,500 প্লাস বা 46,000-এর আর উপরে। আজকে আপনাদের সাথে এখানে ঢাকায় যারা আন্দোলনে এসেছে প্রায় 20,000-এর মতো আপনি বলছেন। আমরা আমরা অ্যাপ্রক্সিমেশন করছি যে এটা 15,000 থেকে 20,000-এর কাছাকাছি হবে। একটা বিষয় হচ্ছে যে গণজোয়ারটা চলছে। আচ্ছা, তারা আপনার সবাই কি আমাদের মানে আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার মতোই চাকরি করে, কর্মরত। জি 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 বর্তমানে জি। কর্মরত আছে? আমাদের আমাদের আর পুরো বাকিরা জনবলটা যারা বিশ ঢাকায়। হাজার যারা আসেনি তারাও কি আপনাদের সাথে একমত নন, এ কারণে আসেননি নাকি? তারা না, তারা আমাদের সাথে সাইফুল ভাই, তারা আমাদের সাথে শুধু একমত এমন নয়, তারা একেবারে আমাদের আত্মার সাথে মিশে একমত। আর শুধুমাত্র বিদ্যুৎ ব্যবস্থাটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য, গ্রাহক সেবা চালু রাখার জন্যই হচ্ছে যে আপনার তারা স্টেশনে অবস্থান করছেন। কারণ আমরা এবারে কোনোভাবেই আমরা বিদ্যুৎ ব্যবস্থাটাকে আমরা এবারে হুমকির মুখে ফেলবো না। আমাদের হুম। সমিতি তো একটা কর্মবিরতি চলছে, কিন্তু বিদ্যুৎ আপনারা ব্যবস্থা চালু হুমকির ঠিক মুখে আছে। ফেলেছিলেন এর আগে, আপনাদের এরকম বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিলেন। তৎকালীন সময়ে আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দেখা যাচ্ছে আপনাদেরকে অনেকের গ্রেপ্তারও করেছিল। এর পেছনে রাজনৈতিক একটা কারণ ছিল বলে অনেকে মনে করে। এখনো পর্যন্ত আপনাদের পেছনে, আপনাদের এই ধরনের মুভমেন্টের পেছনে রাজনৈতিক একটা কারণ আছে। আপনাদের সাথে আগের সরকারের একটা লিনিং আছে, আগের সরকারের সাথে আপনাদের, কারণ আপনাদের অনেকে আগের সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, যে কারণে আপনারা একটা ব্যাঘাত ঘটাতে চান এবং এই সরকারকে একটা বিব্রতকর জায়গাতে নিতে চান। এই ধরনের অভিযোগ বড় দাগে আছে আপনাদের বিরুদ্ধে। এই জায়গাটা আপনি কিভাবে বলবেন? সাইফুল ভাই আসলে আমাদের দেশটা হয়ে গেছে ট্যাগের রাজনীতির দেশ। আমাকে যদি আপনি বলেন যে আমি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি আন্দোলন স্থগিত করেছি, আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আমি সাসপেন্ড হয়েছি, সেই মানুষটাকে যদি আপনি আওয়ামী লীগের এজেন্ট বলেন বা কেউ যদি এই ট্যাগিং দিতে চায়, আমি বলবো সে ট্যাগের রাজনীতি করতে চাচ্ছে। আমরা একেবারে সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে আমরা হচ্ছে আন্দোলন করছি। যদি আমরা আওয়ামী লীগ সরকারের এজেন্ট হতাম, তাহলে যে এই ফ্যাসিস্ট সরকারকে দূর করার জন্য যে ছাত্ররা আপনার আন্দোলন প্রথমে শুরু করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে যে দলটার উৎপত্তি হয়েছিল এনসিপি, তারা আমাদের পক্ষে কথা বলতো না। মজলুম যে দলটাকে 15-16 বছর ধরে যাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, জামাতে ইসলাম, তারা আমাদের পক্ষে কথা বলতো না। আমাদের পক্ষে সার্বভৌমত্ব আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন। মানে এই দুটা দলের কথা যে বললেন, তারা কি দলীয়ভাবে অফিসিয়ালি আপনাদের পক্ষে বলেছে? জি জি, দলীয়ভাবে তারা আমাদের পক্ষে বলেছে। হুম। আজকেও আপনি জেনে আপনাকে জানাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আজকে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ভাই জামাতের আমিরের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছেন এবং উনি বক্তব্য প্রদান করেছেন, এবং আরো নেতৃবৃন্দ ছিলেন, বিএনপি নেতৃবৃন্দরা একটু আগে বক্তব্য প্রদান করে গেছেন। এনসিপির পক্ষ থেকে হচ্ছে যে বক্তব্য প্রদান করা হয়েছে, ওনারা বারবার আসছেন, বিষয়টা দেখছেন, তদারকি করছেন। হুম। জাতীয় নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সার্বভৌমত্ব আন্দোলন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব ভাই এসে আমাদের এখানে বক্তব্য দিয়ে গেছেন। হেফাজত ইসলাম আমাদের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মহোদয় আজকে আসছেন, আমাদের পক্ষে বক্তব্য দিয়ে গিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মহোদয় আজকে আসছেন, গত পরশুদিন এসেছিলেন এবং উনি বক্তব্য প্রদান করে গিয়েছেন আমাদের পক্ষে, মুসলিমদের পক্ষে। এবং হুম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক অংশ, জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ আমাদের এখানে আসছেন এবং আমাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। এবং সেই সাথে ওনারা আমাদেরকে একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করেছেন, আমরা যে মোটিভটাতে আছি, যে মোটিভটা ছিল যে কোনো গ্রাহকের হয়রানি হবে না, কোনো বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে, রাস্তায় নেমে আমরা গ্রাহকের সমস্যা করব না, সেই বিষয়টা চালু রেখে যে আমরা আন্দোলন করছি, নিজেদের দাবির কথাগুলো বলছি, এনারা হুম। আমাদের পক্ষে এই কথা বলেছেন। এটা ছাড়া আমাদের পক্ষে আহ, আমার বাংলা পার্টি, আচ্ছা, এবি আমি পার্টি আমি বা আপনার কাছে আসছি। মোটামুটি আপনার কাছ থেকে আমি একটা প্রিলিমিনারি একটা ধারণা নিয়ে নিলাম। আমি যেতে চাই একটু, জনাব সাইফুল ইসলাম, আপনি বলবেন এই পর্যায়ে, আপনি একটু আনমিউট করুন। আপনার কাছ থেকে একটু, আপনার কাছ থেকে ধন্যবাদ শুনতে চাই। সাইদুল ভাই। আপনার মাধ্যমে আমরা পল্লী বিদ্যুৎ থেকে তিন কোটি আমি একটা সত্তর এডিশনাল হাজার প্রশ্ন করি আপনাকে, একটা এডিশনাল প্রশ্ন রাখি। এটা হলো যে বিআরইবি, যেটা যে আপনাদের আপনার সুপিরিয়র যে অথরিটি, তাদের সাথে এখন শেষ পর্যন্ত মানে তারা, তাদের অবস্থানটা কি? আমি দেখেছি এর আগেও কিন্তু আপনাদের পক্ষেই জনগণ ছিল, আপনাদের পক্ষে বিভিন্ন ইয়েও ছিল, অন্যান্য ডিপার্টমেন্টও ছিল। এবং যেমন এখানে ডক্টর জনাব জামালউদ্দিন আছেন, অধ্যাপক, এবং আরো অনেকেই যারা আলোচক হয়েছে, তারা সবাই মোটামুটি আপনাদের পক্ষেই ছিল। এর পরেও মানে কোন যুক্তির কারণে বিআরইবি আপনাদের বিপক্ষে এখনো পর্যন্ত অবস্থান করছে? এর এর কোনো নির্দিষ্ট কোনো যুক্তি তারা দেখায় কিনা, যেটার কারণে এখনো পর্যন্ত এই বিষয়গুলো সমাধান হয়নি? আপনার কাছে একটু শুনতে চাই। জি সাগর ভাই, ধন্যবাদ। আমি একটু নিজেকে পরিচয় দিতে চাই। আমি সাইফুল ইসলাম, এজিএম হিসেবে চাকরিরত আছি। চাকরিরত কেন বললাম,
কেননা আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরএবি বলতেছে এই আন্দোলনটা শুধু চাকরিচ্যুত যারা তাদের আন্দোলন। তো এই জন্য আমি আমার নিজের পরিচয়টা দিলাম, আমি আসলে চাকরিরত আছি। তবে আজকে যেহেতু আপনাদের একটা প্রোগ্রামে আছি, আগামীকাল আমার চাকরি থাকবে কিনা কেননা এর নিশ্চয়তা নাই। কারণ আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান গত কয়েক মাসে আমাদের 6 জনকে একেবারে চাকরি থেকে টার্মিনেট করেছে এবং অর্ধ শতাধিক লোককে সাময়িক বরখাস্ত সহ সংযুক্ত করেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অথবা গণস্বাক্ষর কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করার কারণে। আর এই যে আমাদের দাবিগুলো তারা যেটা বলতেছে, সাগর ভাই আমি আপনাকে এটা অবহিত করতে চাই, তারা যেগুলো বলতেছে এই দাবিগুলো অযৌক্তিক। যে সমস্ত দাবি আমরা করেছি সেগুলো তারা পূরণ করেছে। তো মজার বিষয়, আমরা সাগর ভাই আন্দোলনের শুরু থেকে আমরা বলে আসতেছি আমাদের দাবি হতো দুইটা। একটা হলো অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করা, আর একটা হলো সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। এই অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন না করে তারা বলতেছে যে আমাদের দাবি দেওয়া পূরণ হয়ে গেছে। আর একটা বিষয় আপনাকে অবহিত করতে চাই, জেলা প্রশাসক সম্মেলন 2025-এ কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা সুপারিশ প্রস্তাবনা আসছে স্বল্পমেয়াদী, যে আরইবি পিবিএস একীভূত করে একটি সার্ভিস রুল দ্বারা পরিচালিত করতে হবে। বরং তারা এটা পরিচালিত না করে বিদ্যুৎ বিভাগ থেকে কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য অথবা অন্য কারো হস্তক্ষেপে তারা মন্ত্রিপরিষদ বরাবর সুপারিশ করছে যে এটাকে পুনঃবিবেচনা করা যায় কিনা। সেই হিসেবে নিয়ন্ত্রণকারী সংস্থা আমাদের যে দাবি সেটা তো পূরণ করে নাই, বরঞ্চ এই দাবি করার জন্য স্বয়ং আমাকে খুলনা থেকে 500 কিলোমিটার দূরে ঠাকুরগাঁয়ে পোস্টিং করছে, যেখানে আমার স্ত্রী 7.5 মাসের প্রেগনেন্ট। যার ফলে আমি এই মুক্তির যে ডাক, মার্চ ফর ঢাকা, সেই ঢাকাতে আমি অংশগ্রহণ করতে পারতেছি না। এটাই ছিল আসলে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা আমাদের সাথে যে দাবি আদায়ের যে কার্যক্রমগুলো নিছে এটার উপরে একটি সংক্ষিপ্ত ধারণা। সাগর ভাই। জি, জি, জি। হ্যাঁ, বলুন। এই সংক্ষিপ্ত ধারণা আপনি এটা বলতে চেয়েছেন এখন। আহ, আপনাদেরকে এই যে অফিসিয়াল যেসব বদলি করা হয়, এতে আসলে তাদের স্বার্থটা কোথায়? এগুলি তো অফিসিয়ালি করতেই পারে, এগুলি তাদের মানে আপনাদের স্বাভাবিক প্রক্রিয়ায় করতে পারে, কিন্তু এর মধ্যে তাদের যেটা আছে না, যে তারা ইচ্ছাকৃত ভাবে এটা করছে কারণ আপনাদের এই ক্ষতি করতে চায়, এগুলি একটু জানতে চাই। তারা কেন আপনাদেরকে ক্ষতি করবে? শাহরুখ ভাই, আমি বলতে চাই তারা এটা বিবেচনা করে যে এই আন্দোলন গুটি কয়েক লোকের, এই সমস্ত লোককে যদি আমরা দূরবর্তী জায়গায় বদলি বা এই হস্তান্তর করি সেই ক্ষেত্রে আন্দোলন হবে না। কিন্তু আন্দোলন এটা আসলে 45,000 কর্মীর রক্তে মিশে গেছে। আজকে মুক্তির জন্য সবাই কিন্তু এখানে এসেছে। আর এই বদলির ফলে যে সিচুয়েশন গুলো তৈরি হয়েছে সাগর ভাই, যে গ্রাহক যে সার্ভিস পাবে একটা অফিসে, ডিজিএম নতুন, এজিএম নতুন, জুনিয়র ইঞ্জিনিয়ার নতুন, লাইনম্যান নতুন, ইভেন ড্রাইভারও নতুন, তাইলে ওই জায়গাটায় যাবে কিভাবে লোক, সেবা কিভাবে দিবে? এটা তার স্বৈরাচারী মনোভাব থেকে আমাদের এই যাতে আন্দোলনকে প্রতিহত করা যায়, যৌক্তিক আন্দোলনকে, এই কারণে তিনি এই বদলি বা হস্তান্তর আমাদের স্থানান্তর করতেছে। সেই সাথে যারা একটু বলিষ্ঠভাবে এই দাবির জন্য কথা বলতেছে তাদের সাময়িক বরখাস্ত সহ সংযুক্ত করে যাচ্ছে। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেতে চাই, আহ রুনু ভাই বলবেন এখন, নাকি শামীম রেজা আপনি বলবেন? আনমিউট করে বলুন, আপনারা যেই বলুন। এই পর্যায়ে আপনাদের কাছ থেকে একটু আপনাদের বিশ্লেষণ শুনতে চাই। আমরা আসলে আজকের এই অনুষ্ঠানের পর আমরা চাই একটা সমাধানের পথেই যাক। এই সমাধানের পথটা আসলে কোথায়, কিভাবে, এই পরামর্শমূলক একটু আলোচনা আপনাদের কাছ থেকে চাই। জনাব প্রফেসর জামালউদ্দিন, আপনি বলুন। আচ্ছা, ধন্যবাদ সাগর ভাই। আপনার মাধ্যমে ফেস দ্য পিপলের অগণিত দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা সহ আলোচক সবাই মজলুম, আন্দোলন সংগ্রামে সাথে যুক্ত অথবা আন্দোলন সংগ্রামকে সংহতি জানিয়ে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিস্থিতিটা 24 সালের জানুয়ারি থেকে শুরু। হ্যাঁ, তো এই আন্দোলন সংগ্রাম, ব্যথা বেদনা নিয়ে রাজনীতি তো আর শেষ নাই। ধরেন, যখন যে সরকার থাকে সেই সরকারের সময় প্রতিটা বিষয়কে নিয়ে এক ধরনের রাজনীতি হয়, এবং যারা নিপীড়িত তাদের মধ্যেও দেখেন এক ধরনের রাজনৈতিক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপও তৈরি হয়। আবার যারা নিপীড়ন করছে তাদের মধ্যেও একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু রাজনীতি করে। তো আমাদের দেশটা হচ্ছে কি, রাজনীতিটাকে একটা নেগেটিভ অবস্থাতে বিরাজ করছে কেন? কারণটা হচ্ছে, রাজনীতির মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যখন ঢুকে যায় তখন দাবিগুলির যে যৌক্তিকতা সেগুলি হারিয়ে যায়। তো ওনাদের যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু একভাবে রাজনৈতিক পোর্ট্রেট দিয়ে কিন্তু আন্দোলনগুলি হয়েছে, এটা সত্য। আবার এখন পরিবর্তিত 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতেও কিন্তু আরেকভাবে ট্যাগের রাজনীতি হচ্ছে, এটু সত্য।
কিন্তু মাঝখান থেকে কিন্তু এই পল্লী বিদ্যুতের অগণিত, আমি সংখ্যাটা যদি বলি 30-40 হাজার সদস্য সংখ্যা, যারা আসলে রাজনীতির সাথে যুক্ত না, যারা আসলে বাস্তবতা নিপীড়িত, যারা আসলে নিগৃহীত, একটি বৈষম্যের কারণ হয়ে আছে, সেটি কিন্তু আসলে বাস্তবতা। বাস্তবতা যদি না থাকতো তাহলে আজকে এতগুলি মানুষ শহীদ মিনারে উপস্থিত হতো না। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি একটু কথা বলি কেন এমন হয়, ওই জায়গা থেকে আসি, তাহলে সমাধানটা সুবিধা। দেখেন, আরইবি হচ্ছে ওনাদের রেগুলেটরি অথরিটি। আমি যদি বলি এক প্রকার মহাজনী অথরিটি। হুম। আরবি কে আহ, এই পল্লী বিদ্যুৎ যে 83টা, আমার যদি ভুল না হয়, প্রায় 80-83টা প্রতিষ্ঠান, সমিতি আছে, সেগুলিকে রেগুলেট করা, সেগুলিকে ফ্যাসিলিটেট করা, সেগুলিকে কোয়ালিটি এনশিওর করা, সেগুলিকে সক্ষম করে তোলার একটা প্রক্রিয়ার জন্য আরবির উদ্ভব। কিন্তু দিন শেষে এরা মহাজন হয়ে গেছে। মহাজন কেমন? যেমন এরা 2% লোন আনে, তিন হুম, পার্সেন্টে পল্লী বিদ্যুৎ সমিতিকে দেয়। আচ্ছা, 3% যে লোনটা দেয়, লোনটাও আবার ক্যাশ দেয় না। বলে তোমাদের কি লাগবে, মিটার লাগবে, তোমাদের তার লাগবে, তোমাদের সুইচ লাগবে, এটা লাগবে, ওটা আমি হুম, পুরোটা জানিও না। বাট কোন জিনিসেই এই পল্লী বিদ্যুৎ সমিতি তার প্রয়োজনের মতো কোয়ালিটি সম্পন্ন জিনিস বা প্রয়োজন মতো জিনিস কিনতে পারে না। তাদেরকে রিকোজিশন দিতে হয়, তারা কিনে, কিন্তু টাকাটা লোন হিসাবে তাদের কাঁধে তুলে দেয়, এবং দিন শেষে 3% হিসাবে, সুদ হিসাবে তারা সেটাকে গ্রহণ করে। এর পাশাপাশি কিন্তু আরবি অনেক ধরনের ইনসেনটিভ বা অনেক ধরনের কিন্তু টাকাও আসে, যেটাকে লোন টোন না, মানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে সক্ষম করার জন্য বিভিন্ন ধরনের এইড আসে, সেগুলোও দেয়। আচ্ছা, খেয়াল করে দেখেন, পল্লী বিদ্যুৎ কিন্তু ওই যে কয়েকটা ইন্ডাস্ট্রিতে দেয়, ওগুলি ছাড়া অধিকাংশ কিন্তু লুজার। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আরবি কিভাবে লাভজনক হয় আপনি খেয়াল করে দেখেন। মানে পল্লী বিদ্যুৎ লুজার, আরবি লাভজনক। হ্যাঁ, মানে বাবা নিজে ব্যবসা করে না, ছেলেকে দিয়ে ব্যবসা করায়, কিন্তু বাবা বলতেছে আমি লাভবান, ছেলে হচ্ছে আপনি রেডি। তার মানে এই জায়গাটাকে যদি আপনি চিহ্নিত করেন, তাহলে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আরবিকে সামনে রেখে একটা হুম, দুর্নীতির নেক্সাস তৈরি করেছে। সে কারণে কিন্তু দেখেন যে ওনারা আন্দোলন করেছিলেন এই জানুয়ারির আগে, তারপর ওনারা একটা আশ্বাসের ভিত্তিতে ওনারা কিন্তু মাঠ থেকে চলেও গেছেন। ওনাদের যখন আন্দোলন হয়, সেখানে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত থাকে, সেটাকে যদি আমি পাশ কাটিয়ে দেখি, আন্দোলনের যৌক্তিকতা সেটাকে সামনে রেখেই তো আন্দোলনের জন্য আশ্বাস দেওয়া হয়েছিল এবং তার কার্যকর একটা সমাধান চেয়েছিল। কিন্তু হুম, বাস্তবে কিন্তু ওই একই জায়গায় ঘুরছে। হুম। সেই জন্য আমি মনে করি আরবি, আজকে দেখলাম একটা, আপনি দেখেছেন কিনা জানি না, হুম, আজকে আমি একটু আপনাকে আহ, বলি, এটা খুব ইন্টারেস্টিং। এক মিনিট। হুম, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতি চলমান আন্দোলন বিষয়ে বিদ্যুৎ বিভাগের বিবৃতি। এটা আজকে দিয়েছে। এখানে আপনি খেয়াল করে দেখেন, আহ, পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসাবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতি কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, যা অনভিপ্রেত। এ সংক্রান্ত তথাকথিত পল্লী বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন ব্র্যাকেটে নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে। দেখেন, এই কথাটার মধ্যেই কিন্তু দেখেন অনিবন্ধিত একটি সংগঠন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। আচ্ছা হুম, দেখেন, আমাদের এই যে নতুন একটা পার্টি হয়েছে, সে তো এখন নিবন্ধিত না, তার তো প্রচুর আন্দোলন সংগ্রাম করে, যমুনা ঘেরাও করে, অনেক বড় বড় কিছু করে ফেলছে। আসলে একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী সে নিবন্ধন করে বিক্ষোভ করবে, তাদের অ্যাটিটিউডটাই দেখেন, কোনোভাবে আইনি প্রক্রিয়া হলে এদেরকে দমাতে চাচ্ছে। তার মানে তারা সমাধানটা চাচ্ছে না। তার কিন্তু এই প্রথম বাক্যতে আমার কাছে মনে হয়েছে। আরেকটি বিষয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা ও কাঠামোগত সংস্কারের জন্য সরকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে নিয়ে এই কমিটি একটি উপস্থাপনার মাধ্যমে রিপোর্ট চূড়ান্ত করবে এবং রিপোর্ট প্রাপ্তির পর সরকার এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এটি সম্ভবত 7 মাস হয়েছে। হুম। এতদিন পর্যন্ত আমরা যে একটা সংস্কারের মানে বাতায়ন চলছে চারদিকে, সেখানে এটা একটা জনগুরুত্বপূর্ণ বিদ্যুৎ, কত বড় সেক্টর, এটা দৈনন্দিন সেক্টর, এটা যে গুরুত্বহীন ভাবে আমাদের এই সরকারের কাছে মানে এটা পরিলক্ষিত হচ্ছে না, এর দায়ভার কি এই যারা বিক্ষুব্ধ তারা নিবে? হুম। দেখেন, প্রস্তাবনা 3টি যেটা বলেছে, 3টে প্রস্তাবনায় কিন্তু কোনো একটিতে যাওয়া যায়, তবে আমার কাছে সুইটেবল প্রস্তাবনা হচ্ছে এটি একীভূত করা, এটিকে রেগুলেটরি বোর্ড না বলে এটিকে ফ্যাসিলিটেটর একটা প্রতিষ্ঠান আনা। পল্লী বিদ্যুৎ সমিতির যে ইঞ্জিনিয়াররা, তারা কোয়ালিফিকেশনে কোনো দিক থেকে কম না, তারা যে মানবেতর, দেখেন ওদেরকে নোটিশ ছাড়া চাকরিচ্যুত করেছে, এটা পারে? হুম। হ্যাঁ, ওরা কি মানে আমাদের 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 সার্ভেন্টও যারা আমাদের বাসা বাড়িতে যারা সহকারী কাজ করে, তাদেরকেও তো বলি তুমি এক কিন্তু ওই সপ্তাহ যে পরে যে প্রশ্নগুলো আমি করলাম যে তাদের এই পেছনে অন্য রাজনৈতিক কারণ আছে বলে গত কমাস যাবত, কারণ পরিবর্তনের পরপরই তাদের যে ভূমিকা, তারা হঠাৎ করে রাজপথে চলে আসা, হঠাৎ করে রাস্তা বন্ধ করা, এই বিষয়গুলিকে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে জাস্টিফিকেশন সেটা দেওয়ার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে। সাগর ভাই, প্রতিটা আন্দোলনের পিছনে আমাদের তো দেশে দুই ধরনের থাকে, কেউ আলু পোড়া দিতে আসে, হ্যাঁ, এখন এদের মধ্যেও কিন্তু দেখেন এই আন্দোলনে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা গ্রুপ ভিতরে কিন্তু থাকবে, তোমরা সাবোটাজ করো। যেমন একটা কর্মসূচি ওনারা নিয়েছেন, খুবই ভালো লেগেছে, যে ওনারা বাই রোটেশন আন্দোলন করবেন, কিন্তু সার্ভিস তারা জনগণকে দিয়ে যাবে। দ্যাটস গুড থিং। এখন কেউ এর মধ্যেও কিন্তু আপনি দেখেন অ্যানার্কি তৈরি করতে হবে। সরকার কেন সুযোগ দিচ্ছে? সরকার তো এটাকে প্রায়োরিটিতে দিবে। আপনি, আমাদের সংস্কার বলতে বাংলায় যে কথাটা বলি, ইংরাজি করি আমি একটু, ইংরাজিতে সংস্কার বলতে আমরা 4-5টা শব্দকে বুঝি। একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, রিফরমেশন, রিকনস্ট্রাকশন, দেন হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান না, শুধু আরো অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলোকে রিফরমেশন, রিকনস্ট্রাকশন, এগুলোকে রিহ্যাবিলিটেশন, এই জিনিসগুলো প্রায়োরিটি পাওয়া উচিত ছিল। বিগত 15 বছরে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আরবির মাধ্যমে আপনি হুম। মিটার কিনা, তার কিনা, চুরি করা, ওনাদেরকে তো ওই যে মাইর খেতে হয়, এবং ওনাদেরও দুর্নীতি আছে, সেগুলো ধরেন, দুর্নীতি দুষ্কৃতিকারী এগুলা সব মধ্যে থাকবে, সেগুলোকে ধরাই উচিত। কিন্তু হুম। আপনি যে মিটারটা দিচ্ছেন, সেই মিটারটা নিম্নমানের, যেটা কিনে নেয় পল্লী বিদ্যুৎ, অথচ গ্রাহকের কাছে গেলেও মাইকটা খাইতে হচ্ছে পল্লী বিদ্যুতের লোকের কাছে, এই দায় কি রাইট। তাদের? হম। সঙ্গত কারণে আমি বলছি যে এইটা একটা এবং জনগণ কিন্তু জানে না, আমাদের সাধারণ মানুষরা তো মনে করে এটা একটা পল্লী লজিক। বিদ্যুতের ইস্যু। তো পল্লী বিদ্যুতের যে ভেতরে যে এই একটা বিভক্তি রয়েছে এবং যারা মার খাচ্ছে তারা কতটা দায়ী কত দায়ী নয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা মার দিচ্ছে তারা কিন্তু জানে না। তাদেরকে জানানো উচিত বলে আমি মনে করি। জি, আপনার এই ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি আমি সাগর ভাই, আমি এই জন্যই বলছি কি, আমরা না ওই যে একটা মানে এনার্কি দেখি, এনার্কির পিছনে কিন্তু ওইগুলো এখানে কারণ থাকতে পারে। বিআরইবির কোনো আমাদের এখানে কোনো প্রতিনিধি নাই। আমি বিআরইবির জায়গাতে আপনাকে যদি একটু থাকেও না। বসে হুম। সাগর ভাই, আপনি খেয়াল করে দেখেন, এই বিষয় নিয়ে কিন্তু প্রোগ্রাম যখন হয়, হুম। আরবি লোকজন তাদের থাকে কাউকে না। পাওয়া যায় না। হ্যাঁ। কেন ফেস করেন? ফেস করা উচিত তো, তাই না? না, ফেস করা আমাকে কি, ফেস করে কি, আরবিতে তারা তো অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। আমাদের কাছে অন্তত পক্ষে, আমি সাংবাদিক হিসেবে, আমরা একটা মানে নিবন্ধিত মিডিয়া, আমাদের তো প্রশ্নের জবাব তারা দিতে বাধ্য। তারা তো নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে না। আমরা খুঁজে পাইনি, আমি আসলে এর আগেও চেষ্টা করেছি, তারা কেন নিজেদেরকে এভাবে লুকিয়ে রেখে তাদের হাতে যে একটা অস্ত্র রয়েছে, যে তারা যে কোনো কিছুই, যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে অস্ত্র রয়েছে, সেটাকে তারা মিস ইউজ করছে। এটা করতে পারে না, এটা তো অন্যায় করছে তারা। সাগর কেন ভাই, করছে আপনি সেটা খেয়াল করে অবশ্যই দেখেন, জবাব দিয়ে করতে হবে তাদেরকে। করতে হবে। আরবি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে বড় বড় আমলারা রিটায়ার্ড করেন অথবা আসেন, আর্মির রিটায়ার্ড পার্সন আসেন, অনেকে আসেন, আসতেই পারেন, কিন্তু ওনারা এমন একটা নেক্সাস তৈরি করেছেন যে পল্লী বিদ্যুৎ হচ্ছে একটা স্ল্যাব লাইক, কিন্তু আমাদের টার্গেট ছিল এটা যখন জার্মানের সময় তৈরি হয়, এগুলি স্বয়ং সম্পূর্ণ হবে। ওনাদেরকে জবাবদিহি করতে হবে স্বাধীনতার পরে যে গ্রামীণ বিদ্যুৎ বিতরণের জন্য 76 সালে যে সিস্টেমটা হলো, তার যে লক্ষ্য ছিল, একটা পল্লী বিদ্যুৎ কেন সক্ষম হলো না, ব্যর্থতাটা কার? হুম। সেই জবাবদিহি তো করতে হবে। তো আমি বলতে চাচ্ছি কি, এটার জন্য একটা কমিশন হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। ওনাদের এই সকল বিষয় তো আছেই, এটা দৈনন্দিন ওনাদের সমস্যা, প্রতিদিন ওরা গ্রাহকের কাছে গালি খাচ্ছে, মারি খাচ্ছে। ইভেন ওনাদের মধ্যে যে দুর্নীতিবাজ নাই তাও আমি বলছি না, তাদের মধ্যেও দুর্নীতিবাজ থাকতে পারে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকতে পারে। 15 বছরে বিগত সরকার এই পল্লী বিদ্যুৎ গুলোকেও তো এক একটা
মাঠ পর্যায়ে কিন্তু মানে দলীয় একটা বানায় নাই তা না। ওনারা যারা ভালো মানে চাকরি তো করে অনেকগুলি, যারা আসলে নিপীড়িত তারা ওই সরকার এই সরকার মাঝখানে পড়ে গেছে না। কিন্তু আমাকে তো খতিয়ে দেখতে হবে যে আসলে এর মধ্যে কোনো সাবস্টেন্স আছে কিনা। আমি তো দেখছি যে মোটা দাগে যখন দেখি বাবা লাভবান হয়, ছেলে লুজার হয়, বাবা নিজে ব্যবসা করে না, ছেলেকে দিয়ে ব্যবসা করে, তা ছেলে লুজার হলে বাবা লাভবান হয় কি করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই তো আপনার পুরো বিষয়টা আসবে, ইভেন কেন আমি এরা আরেকটা কথা মেল বলি নিউট্রিশন আপনাকে, হচ্ছে। আরেকটা কথা বলি আপনাকে, যেটা আমি নিজেও যেটার সাফারার। আমি যদিও দেশে তো দেখুন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সারা দেশে তো পল্লী বিদ্যুতের খুঁটির ছড়াছড়ি, এবং খুঁটিকে কিন্তু সারা দেশের মানুষ খুব ওয়েলকাম করে, যেহেতু বিদ্যুতের সম্প্রসারণ হয়েছে। মানুষ একটা সময় ছিল নিজেদের সম্পদের উপরে খুঁটিগুলি গাড়ার জন্য সুযোগ দিয়েছিল। এখন অনেক খুঁটি সরানোর জন্য দেখা যাচ্ছে যে এটা একটা কমন প্রয়োজন হয়ে গেছে। সারা দেশেই কিন্তু অনেকেই মনে করে যে না, আমাদের এখান থেকে খাম্বাটা সরিয়ে আমার নিজের প্রয়োজনে একটু অন্যত্র নেয়ার ব্যবস্থা করি। আপনি জানেন, বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এই সরানোর জন্য, খুঁটি সরানোর জন্য বিআরবিতে যেতে হয়। মানে এটা সরাই হলো, এই যারা বসে আছে পল্লী বিদ্যুৎ সমিতির না, লোকজন সরায়, মানে গ্রাউন্ডে গিয়ে তারাই পরিশ্রম করে সরাতে হয়, কিন্তু অর্ডার আনতে হয় আরবি থেকে। ওয়াই? আরবি এবং আরবির কাছে অর্ডার জন্য যেতে এবং তাদেরকে পেতে, তাদের কাছ থেকে সে অর্ডার নিয়ে আবারও এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য যে প্রসেসটা, এটার লং একটা প্রসেস, এবং সময় অনেক দীর্ঘ সময় লেগে লেগে যায়। আমি এরকম কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমি নিজেও এরকম একটা ইয়ে করে আমি এদেরকে মানে খুঁজে পাইনি যে জিজ্ঞাসা করব, ভাই এত লম্বা প্রসেস কি জন্য, কেন? আর আপনাদের কাছে কেন এটার জন্য আপনাদের কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? হু আর ইউ? এটা তো যারা করবে স্থানীয়ভাবে, তারা জানবে, দেখবে, তারা বুঝে শুনে করবে, না হয়ে করবে না। ক্ষমতাগুলো নিজের কাছে রাখলে তো ভালো লাগে, সবাই আপনার কাছে তো আস করবে। দেখেন, ওনারা মিটার যে ইলেকট্রনিক্স, এটাকে বলে কি ডিজিটাল মিটার নিতে বাধ্য করছে, এবং নিম্নমানের। মানে আমি আমার বলছি কি, আমি আমার বাসায় নিব না, হ্যাঁ? আমার মানে এগুলো ভুয়া হয় আমার ধারণা, কিন্তু হুম। নিতে হবে। না নিলে আমার বিদ্যুৎ বিচ্ছিন্ন। এটা কোন ধরনের অবস্থা? আপনার হুম। ভুয়া বিল, ভুয়া ইয়াতে মাইর তো খায় ওনারা। ওনারাও আমি জানি না, ওনাদের মধ্যেও ঝামেলা আছে, থাকতে পারে। সেগুলি তো হুম। সুশাসনের জন্য বডি থাকবে, আপনার মানে সার্ভিলেন্স করার জন্য টিম থাকবে, তাই না? তা হুম। আরবি সেই জিনিসটাই তো করার কথা, তাই তো? কোয়ালিটি এনশিওর করা, গ্রাহকদের সেবাটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা দরকার। কিন্তু মুখোমুখি হচ্ছে কিন্তু তারা, আবার লোনও দিচ্ছে, লোন দিচ্ছে, আসলে জিনিস দিচ্ছে, কিনতেছে তারা একসাথে লটে বড় বড় চালান। আপনি আপনি আমি এই জন্য তদন্ত চাচ্ছি, অনেক অভিযোগ আছে। এগুলো বড় বড় ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এগুলো ইনপুট করে, এগুলি নেয়, নিম্নমানের জিনিস নেয়, কিনা বেচা করে। এই কিনা বেচা তো বিগত সরকারের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে বাল্ক অ্যামাউন্টে কিনো, হুম, বাল্ক অ্যামাউন্টে জিনিস কিনো, অমুক করো তমুক করো, এগুলোর মধ্যে। তো সেই জন্য আমি মনে করি, আমি একদম কংক্রিট কথায় আসি, সত্যি আরবি কে ভেঙে ফেলা উচিত। পল্লী বিদ্যুৎ আরবি মিলে ব্ল্যান্ড করে একটি বডি থাকবে, এবং আমার মনে হয় ওনাদের চাকরির নিশ্চয়তা থাকবে এবং ওনাদের অ্যাকাউন্টেবিলিটিও থাকবে, দুটি মনিটরিং করার মতো একটি বডি থাকতে হবে। এবং এই ধরনের বিমাতা সুলভ আচরণ, বাবা যদি জি। লাভবান হয় কিন্তু সেই টাকাও এই ছেলে আন্দোলনের পেতে শেষ হবে। কোথায়? এই আন্দোলন কতদিন চলবে এবং তাদের সমাধান এই রাজপথে কিভাবে আসবে? তারা কবে নাগাদ এখান থেকে উঠবে? কারা উঠাবে? কি আশ্বাসের ভিত্তিতে উঠবে? নাকি আগের মতোই আশ্বাস দিয়ে আবারও তাদের সাথে একটা চাতুরির অথবা ছলনার আশ্রয় নেবে? এই গ্যারান্টিগুলি কে দিবে? এদের ভবিষ্যৎ কি? আমরা বারবার এটা এদেরকে অনুষ্ঠান রাজনৈতিক। করতে চাই না। এটি কোনো সাগর ভাই, আমি রাজনৈতিক এক মিনিট বিষয় নয়। এটি কোনো রাজনৈতিক বিষয় নয় যে সারা বছর জুড়ে এমন থাকবে। এটি একটি প্রয়োজন, সামাজিক প্রয়োজন। এগুলি প্রায় এখানে হাজার হাজার লাখো পরিবার এখানে জড়িত। সুতরাং এটাকে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা না করে সঠিকভাবে আমার কাছে মনে হয় গ্রাউন্ডে গিয়ে স্টাডি করে যা করা উচিত সরকারের পক্ষ থেকে তাই করা দরকার বলে আমি মনে করি, এবং অতি দ্রুত এসব সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে আমাদের মতো লোকজনও কিন্তু তাদের আন্দোলনকে সামিল হবে, তখন কিন্তু সরকার আসলে কুল কিনারা পাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকারকে। আমরা এখনো পর্যন্ত। আজকেই তো পলিটিক্যাল পার্টিস গুলা যে সংহতি হ্যাঁ। জানাচ্ছে, এটি তো হ্যাঁ। আসলে না, পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিস পার্টি তো গুলো তো নিজ নিজ একটা, কিন্তু আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা নামলে কিন্তু ওই যে ছাত্র জনতার মতো অবস্থা হয়ে যাবে। সুতরাং আমরা এক্স্যাক্টলি। চাই যে এই পর্যন্ত এটা সমাধান হোক। আমরা চাই না আমাদের বিদ্যুতের কোনো বিঘ্ন ঘটুক। এমনিতে গরমে মানুষ অনেক অস্থির গ্রামাঞ্চলে, এরপরে আবার তাদের আন্দোলনের ফলে যদি মানুষ কষ্ট পায়, এর জন্য দায়িত্ব কিন্তু সরকারকে যেমন নিতে হবে, এবং আরবি কিন্তু সাবধান, আরবি কিন্তু এই দায়িত্বের বাইরে কোনোভাবে নয়। সুতরাং তালবাহানা করছে।
জি, আপনার কাছে আমি আবারও আসছি। কি ধরনের সমাধান এই মুহূর্তে আসা উচিত, সরকারের কি ভূমিকা থাকা উচিত এই নিয়ে বলবেন জনাব মোহাম্মদ লোকমান হোসাইন। আপনার কাছে আসি, আপনি একজন রাজনীতিবিদও বটে এবং এই বিষয় নিয়েও আপনি গবেষণা করেন। আহ কি দৃষ্টিতে দেখছেন আসলে এই কেন সমাধানটা হচ্ছে না বলে মনে হয়, পেছনের কারণ কি? ধন্যবাদ সাগর ভাই। আমি আজকে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ সহ আহ, বাংলাদেশের প্রতিটি কন্যার উপস্থিত জাতিকে আর একটু লাউডলি বলতে হবে, একটু সামনে এসে বলুন। হ্যাঁ। জি, হ্যাঁ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এই টক শো দেখতেছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আহ, ধন্যবাদ সাগর ভাই, আপনি এমন একটা টপিক এই মুহূর্তে বাছাই করেছেন যে টপিকটা জাতির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি সিলেক্ট করেছেন, যেটা সামহাও এটা যে এটা একটা ভাইটাল পয়েন্ট, এটা আমরা অনেকেই বুঝি না। তো আপনি আমি আরো আপনাকে ধন্যবাদ দিব যদি ভবিষ্যতে আর কি কোনো প্রোগ্রাম করেন, সেখানে আরবি রিপ্রেজেন্টেটিভ এবং মন্ত্রণালয় যদি বিদ্যুৎ বিভাগের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে এটা অনেক বেশি ইন্টারাক্টিভ এবং আমাদের লজিক গুলো কি, কোথায় এটা সমাধান, আমরা পরস্পর এবং পুরো সমগ্র জাতি আরো ভালোভাবে বুঝতে পারতাম। তো আমার বিষয় হচ্ছে এই পল্লী বিদ্যুতের সমস্যা এবং এটার সংকটটা আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম। আহ, এটা এমন একটা সংকট, এটা যে কাউকে বুঝাতে গেলে তার তারা তো মোটামুটি একটা তারা ভালো। আমাদের ডাকে, আমাদের আমরা পাচ্ছি না তাদেরকে, তবে আমাদের যে সিক্রেট আইস, আমাদের পেজ দ্য পিপলের যে অনুসন্ধানী দল, তারা যাবে, তারা শুরু করবে আসলে এর পেছনের আসল কাহিনী কি। আমরা খুব শীঘ্রই এই বিষয়ের উপরে একদম বিস্তারিত তদন্ত রিপোর্ট আমরা দেখতে পাবো এবং জাতীয় দেখবে। আমরা সেটার জি, জন্য আমরা ধন্যবাদ সিদ্ধান্ত নিচ্ছি। ধন্যবাদ। এটা হলে আমরা বাংলাদেশি মানুষ হিসেবে পুরো রাষ্ট্র ব্যবস্থাপনার জায়গা থেকে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। তো আমি মূল কথায় আসি। আসলে পল্লী বিদ্যুৎ এবং আরবি, এটা এটার অর্গানোগ্রাম বা এটার স্ট্রাকচারটা এটা বুঝতেই আপনাকে মনে করেন মিনিমাম 2-1 ঘন্টা এটাকে আপনাকে বোঝাতে হবে। পল্লী বিদ্যুৎ এবং আরবির এটা সংকটটা মোটা দাগে এই দেশের পলিটিশিয়ান, সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আরো যারা যারা স্টেক হোল্ডার আছে, তাদেরও এটা বুঝে আসতে অনেক সময় লেগে গেছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য শেষ পর্যন্ত অনেকে এটা বুঝতে পেরেছে এবং সংকট সমাধানের জন্য হলেও বা সংকটকে দামাচাপা দেওয়ার জন্য হলেও আজকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ থেকে একটা চিঠি বা একটা প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করেছে অলরেডি। এখানেই অধ্যাপক জামাল সাহেব উনি এটা পড়ে শোনাইছে। একটা বিষয় আমি খুব অবাক হই, সেটা হচ্ছে আপনি দেখেন বিদ্যুৎ বিভাগ থেকে একটা চিঠি ইস্যু করেছে, আন্দোলন করতেছে পল্লী বিদ্যুতের নিবন্ধিত, অনিবন্ধিত অথবা ইন্ডিভিজুয়াল যেভাবে হোক 80টা পল্লী বিদ্যুৎ সমিতির রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা। আপনি এই চিঠি ইস্যু করার আগে যারা এখানে আন্দোলনরত আছে তাদের কারোর সাথে কথা বলেছেন? এই নেগলিজেন্সিটা কেন? আমি ব্যক্তিগতভাবে আরবি চেয়ারম্যানের কাছে রিচ করার চেষ্টা করেছি, আমি আমার দলের পক্ষ থেকেও প্রতিনিধি পাঠাইছি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইজ আউট অফ রিচ। আপনি অলমোস্ট 15 days উই ট্রাই আওয়ার বেস্ট। আমরা একটা ফোন দিলে, আমরা কথা বললে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে পর্যন্ত পিক আপ করা হয় উইদাউট এনি ডিলে। কিন্তু বাট এরকম একজন স্বৈরাচারী গোয়ার গোয়ার এবং আহ, এটা কি বলবো, একটা এরোগেন্ট একজন লোক এখানে বসে আছে। আমি জানি না সেনাবাহিনীতে উনি কিভাবে কাজ করেছে। সেনাবাহিনীর প্রতি যে মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা সব সময় দেখি, কথা শোনার মানসিকতা, কিন্তু এই লোকের মধ্যে, এই ভদ্রলোকের মধ্যে কিছু নেই। আজকে আমি ফেসবুকে দেখতেছি সব জায়গায় সয়লাভ যে উনি খুব সৎ মানুষ। হ্যাঁ, ইয়েস, হি ক্যান বি অ্যান অনেস্ট ম্যান, নো প্রবলেম। বাট আপনার অনেস্টি তো আমার আসলে এটা কোনো ক্রাইটেরিয়া না এই জায়গায়। আপনি প্রফেশনালিজম, আপনি ম্যানেজমেন্টটা কিভাবে করতেছেন হুম। পৃথিবীর কোনো জায়গায় আপনি কত সৎ এটা কোথাও রেফারেন্স হয় না। আপনি একটা প্রতিষ্ঠান কিভাবে চালাবেন সেটাই হচ্ছে রেফারেন্সের ইস্যু। এটা হুম। চরমভাবে একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানে আমি আরবিকে কি বলি, এটা হচ্ছে দায় এবং দায়িত্বহীন একটা মহাজনী ফরিয়াবাদী একটা রেগুলেটরি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনি জানেন যখন এই আন্দোলনটা চলতে, এমন একটা সংকট পল্লী বিদ্যুতের লোকজনদের জন্য, তারা আসলে আনফর্চুনেট, এটা হচ্ছে একদম মানে এমন একটা প্রান্তিক জায়গায় তারা চলে গেছে। তাদের আন্দোলনের সময় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংকট চলতেছে যে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকবে কি থাকবে না, আরো নানা ইস্যু। এবং গতকাল থেকে হঠাৎ করে ইস্যু চলে আসলো
সচিবদের একটা ইস্যু। এই যে দেখেন সচিবরা যারা এই রাষ্ট্রটাকে নানাভাবে শোষণ করেছে, নানা আইন রেগুলেটরি তৈরি করে, তারা এই সচিবদের একটা প্রতিনিধি কিন্তু এখানে আছে, রিটায়ার্ড হোক অথবা এক্সিস্টিং সচিব হোক, যারা এই বডির কিন্তু একজন সদস্য। তারা এখানে তারা বলতেছে যে পল্লী বিদ্যুতের লোকজন দুর্নীতি করে। ওকে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে কিভাবে দুর্নীতিটা হচ্ছে। আপনি হুম। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় আপনার প্রতিষ্ঠানে, যেটার রেগুলেটরি অথরিটি, আপনি আপনি বাজেট প্রণয়ন করেন, ডিস্ট্রিবিউট করেন, আপনি ওখানে দিচ্ছেন ওদেরকে 100 কোটি টাকা, 20 কোটি টাকা, 50 কোটি টাকা লোন, এটা মহাজানি সুদ আকারে। আপনি নিজে ব্যাংকে এফডিআর করবেন, আবার সেখান থেকে লোন নিয়ে তাদেরকে দিবেন, তারা লসে আছে, আবার যেটা লাভ করতেছে সেখান থেকে এনে দিবেন। মানে এটা, এই সিস্টেমটা বুঝতে আপনার মানে মাথা ঘুরতে থাকবে, হুম। এরকম একটা বিষয়। তো এনিওয়ে, আমরা প্রথম দিকে যখন এই আন্দোলনটা হঠাৎ করে বললো যে পল্লী বিদ্যুতের লোকজন সাবোটাইজ করতেছে, ওখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পাঠানো হয়েছে, কোনো কোনো জায়গায় পল্লী বিদ্যুতের লোকজনদের সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোথা হাতাহাতি বা এরকম কিছু ঘটনা ঘটেছে। পরবর্তী দেখলাম তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল, সরকার আবার এটা অ্যাকনোলেজ করেছে। আমরা এটার প্রেক্ষিতে একটা সংবাদ সম্মেলন, বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি এই পল্লী বিদ্যুতের এই সমস্যাকে, সংকটকে, তারা এমন ভয় পেয়েছিল এটা নিয়ে কথা বলার সাহস পর্যন্ত করে না। আমি এবং আমার দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান পদ প্রথম বাংলাদেশে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে এবং ন্যায্যতার পক্ষে, আসলে আমরা কোন পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে না, আমরা বলেছি এখানে যদি সত্যিকার অর্থে কোনো সাবটাইজ থাকে, সেখানে এটা বের করার দায়িত্ব রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এটা আরবি রেগুলেটরি অথরিটি যদি ডিফারেন্ট হয়ে এটা ফাইন্ড আউট করতে পারে সেটা তাদের। কিন্তু আপনি কোন ন্যায্যতাকে আওয়ামী হুম। লীগের দালাল অথবা অন্য কোনো ভাবে এটাকে যদি আপনি দমন করতে চান, এটা আজকে হয়তো আপনি কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবেন, কিন্তু আগামীকাল আবার হবে। এটি আজকে স্পষ্ট হয়ে গেছে, এটি স্পষ্ট হয়ে গেছে আমাদের সেই আগের সরকারের সাথে যে লিঙ্ক থাকার অভিযোগ যেগুলি করা হয়েছে, এগুলি ইতিমধ্যে তারা প্রমাণ করেছে। ইতিমধ্যে বহুবার আমরা এ নিয়ে কথা বলেছি। তো ওইসব জিনিস এতদিন পর্যন্ত লিঙ্গার করে না। এখন যা তারা আবারও রাজপথে এসছে, সুতরাং এখানে ওই ভয় যদি থাকতো, তারা কেউই আসলে এভাবে সরাসরি আন্দোলনে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এটা সংহতি জানাই এই ধরনের নিজেকে। এক্সকিউজ, এই ধরনের ইয়ার টেন্ট করা, এটার সময় চলে গেছে। এখন এগুলি বলে আর সুযোগ পাওয়ার কোনো সুযোগ নেই, বা পার পাওয়ার সুযোগ নেই। জি, শেষ করতে হবে আপনাকে। জি। হুম। জি, আমি একটা মিনিট একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আমি বলেছি যে সরকারকে, এবং আমরা অনুরোধ করেছি আপনারা তাদের কথাটা শুনেন। তারা এখানে কেন এসেছে, একটি আপনি উচ্চ পর্যায়ের কমিটি পাঠান অথবা নিম্ন পর্যায়ের একজন কমিটি পাঠান, আরবি থেকে হোক, বিদ্যুৎ বিভাগ থেকে হোক, কোন একটা কমিটির কোন একটা সদস্য তাদের সাথে কথা বলা হয় না এতদিন পর্যন্ত। এটা হোয়াট এ নেগলিজেন্স। আমরা তো এরকম রাষ্ট্র আমরা তো চাই নাই। আমরা চাইছি রাষ্ট্র এবং যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা দায় এবং দরদ দিয়ে যে কোনো সমস্যার সমাধান করবেন। আপনি সকল আন্দোলনকে বলবেন আন্দোলনের মৌসুম চলতেছে, এভাবে আপনি এটাকে নেগলেক্ট করবেন, এটা তো হয় না ভাই। আপনি তাদের মাথা হাত বোলান, ভাই কি সমস্যা এটা দেখেন। হুম। ঠিক আছে। আসছি আপনার কাছে আবারও, যদি প্রয়োজন হয়। আমি যাচ্ছি শামীম রেজা আপনার কাছে। আপনি একটু বলবেন দয়া করে, সবার কথা শোনার পর আপনার মন্তব্য। আসসালামু আলাইকুম। আসলে পল্লী বিদ্যুতের এই বিষয়টা প্রথম 5ই আগস্টের পরে প্রথম ছড়ানো হয় যে পল্লী বিদ্যুৎ সমিতি এরা আওয়ামী লীগের দ্বারা চক্র, মানে আওয়ামী লীগকে সাপোর্ট করে এরা আন্দোলন করছে এবং ব্ল্যাক আউট করে দেবে, এটা জানতে পারলাম হলো 23 তারিখে, আগস্টের 23 তারিখে। এবং ওই 23 তারিখে আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন ডিজিএম এবং আর একজন জিএম, তার সাথে আমি দেখা করি এবং কথা বলি। দুইজনই আমার খুব কাছের মানুষ ছিল, অনেকে চিনে, সবাই জানে। তো তারপরে যে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করলাম, আমরা তাকে প্রশ্ন করলাম যে ব্যাপারটা কেন এরকম হবে। আর আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে এরকম ধরনের চক্রান্ত আছে। তো ভাই যে লোকমান ভাই যেটা বললো যে আসলে বুঝতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যখন আমি ওদের পেপারগুলো দেখলাম এবং ওর চাওয়াগুলো দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম যে পল্লী বিদ্যুৎ সমিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটা কোম্পানির হাতে বন্দী। আমরা বাইরে থেকে জানি পল্লী বিদ্যুতের ভিতরে যে পল্লী বিদ্যুৎ বোর্ড আছে, সেটাও কিন্তু আমাদের বেশিরভাগ লোকই জানে না। দুইটা পার্টে দুই রকম ভাবে চলে। একজনরা হলো ব্রাহ্মণ, পল্লী বিদ্যুৎ বোর্ড হলো ব্রাহ্মণ, আর পল্লী বিদ্যুৎ সমিতি হলো শূদ্র। এদের ইচ্ছা মতন যে কোনো কিছুই করা যায়। এইটা সাগর ভাই আপনি
কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশের ভিতরে এবং সরকারি প্রতিষ্ঠানের ভিতরে এই ধরনের সমস্যা এইভাবে প্রকটভাবে বিদ্যমান, যেটা আমি আগস্টের 23 তারিখের আগে কখনো ভাবতেই পারিনি। আচ্ছা, এরপরে যে পেপারস গুলো আমার কাছে সবকিছুই আছে। পল্লী বিদ্যুৎ নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছিলাম এবং এই সংকটগুলো নিয়ে কাজও করেছিলাম, এবং আমি 2টা স্মারকলিপিও দিয়েছিলাম, কয়েকটা সাংবাদিক সম্মেলনও করেছিলাম পল্লী বিদ্যুতের এই সংকট নিয়ে। এখানে যেটা হয়েছে হয়েছে এরা শুরু করে জানুয়ারি মাসে, পল্লী বিদ্যুৎ সমিতির যারা বৈষম্যের শিকার, জানুয়ারি মাসে তাদের ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগের, তারা হলো বিএনপি জামাতের। যেহেতু রাজন নামে একটা ছেলে আছে, তো সাধারণ মানুষ বলতেই পারে যেহেতু রয়ের এজেন্ট হইতে পারে বা এই ধরনের তো কিছু বলা হতো। পরে দেখলাম যে না, 5ই আগস্টের পরে ঠিক একই গোষ্ঠীকে বলা হচ্ছে আওয়ামী লীগের। এই ট্যাগটা কারা দিচ্ছে আসলে? এই ট্যাগটা দিচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড। জামাল ভাই, আপনাকে আমি চিনি, আমি খুব ভালো করে জানি। যেটা আমি আরেকটা বিষয় হলো, পল্লী বিদ্যুৎ বোর্ড যেটা করেছে, তারা 5ই আগস্টের পরে তাদের যে ওয়েবসাইট গুলোতে শেখ হাসিনা এবং মুজিবের যেই শেখ মুজিবের মুজিব বর্ষের ছবি সংগৃহীত যে ওদের ওয়েবসাইট, একটাও ঠিক করে নাই। ওইটার কারণে আমরা একটা ওখানে সাংবাদিক সম্মেলন করি এবং ওখানে রিপোর্ট করার পরে ওই ছবিগুলো সরাই। দেখেন, ঠিক এই কারণে এই মানে ওই ছবি সম্বলিত যে পেপারস, ওই পেপারসে কোনো একটা নোটিশ করার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির একজনের চাকরি চলে গেছে। দায় কার? এগুলো সরানোর দায় টোটাল যত সুবিধা আছে সাগর ভাই, এখানে পল্লী বিদ্যুৎ বোর্ডই নিচ্ছে। আরইবির তারপরে এই যে 5ই আগস্টের আগে যারা আরইবির বডিতে ছিল তাদের কোনো পরিবর্তন কি হয়েছে? তাদেরকে আসলে তদারকি কারা করে? তাদের মধ্যে কেউ ভুল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কারা নেয়? ওই কর্তৃপক্ষ কারা? সরাসরি মন্ত্রণালয়? পল্লী বিদ্যুৎ মানে আমি বলি, যেটা হলো বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি হুম। আসলে কে ছিলেন, এইটা আমি আপনাদের একটু কোট করি। এই লোকটা কে ছিলেন? হুম। ভারতে যেমন আবুল কালাম আজাদ পারমাণবিক পরমাণু যে বোমার জনক ছিল, ঠিকই আপনার বাংলাদেশে কুইক রেন্টালের জনক হলো আমাদের বর্তমান উপদেষ্টা। এই উপদেষ্টার নিজের আত্মীয়ের কি আছে, ওনার কোম্পানি আছে যেটা পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে ব্যবসা করে। পল্লী বিদ্যুৎ বোর্ডে এখন একজন অফিসারকে রাখা হয়েছে যিনি কারোর সাথে দেখা করেন না। সেটা যদি রাজনীতির মাঠে আমরা যারা দীর্ঘদিন ধরে চলছি, দীর্ঘদিন ধরে এই যে আমাদের একটা অবস্থান আছে, আমাদের আমাদের কাজ আছে, আমাদের কাজের সম্পর্কে সব মানুষ জানে, উনি কারোর সাথেই দেখা করবেন না। উনি দেখেন হলো পল্লী বিদ্যুৎ বোর্ডের যে যারা আছে, যারা এই যে মানে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা করছে, এবং ওইখানের যারা ব্রাহ্মণ আছে তাদের কথা মতনই চলে। আপনার কোন ধরনের, ভাইয়া একটু আগে বললো জামাল ভাই, যে তাদের কোন ধরনের নোটিশ না করে হুম। যখন তখন ইচ্ছা মতো চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাহাত, তারপরে আসাদ ভাই, তাদের রিমান্ড পর্যন্ত নিয়েছে। হুম। হ্যাঁ, এটা কিন্তু অনেকের কাছে স্পষ্ট। এখানে মূল ব্যাপারটা ভাইয়া, যারা চেঞ্জ করবে মানে আমাদের যে উপদেষ্টা লেভেল থেকে চেঞ্জ করা হবে বা যারা হুম। এই বিষয়গুলো নিয়ে তদারকি করবে, সেই জায়গাটায় বড় একটা ঘাবলা আছে, হুম। মারাত্মক একটা ঘাবলা। তারা চেষ্টাই করি নাই এখানের কোন ধরনের সংস্কার, পরিবর্তন বা এই যে অসন্তোষ, যৌক্তিক যে দাবিগুলো, এই দাবিগুলো পূরণের। এমনকি আমাকে এনসিপি, আপনি জানেন যে এনসিপি তে যারা আছে, যারা এখন নেতৃত্ব স্থানে আছে, এরা আমাদের সব ছোট ভাই। আমি গণ অধিকার পরিষদেই ছিলাম। তো এনসিপির একটা প্রতিনিধি টিম এই টিমের সাথে গিয়েছিল। সেইখানে মানে আপনার পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ উপদেষ্টার ওইখান থেকে একটা অভিযোগ, মানে ওদের একটা কথা কোট করছে, অভিযোগ করেছে যে যেমন জেল থেকে জামিন পেয়েছে আবার ঢুকিয়ে দিবে, এরকম করে একটা ব্যাপার। এগুলো তো হুমকি নাকি? হুম। এখন শেষ পর্যন্ত এদের এই যে চাকরিচ্যুত করা এবং একই সাথে সবাইকে নানান জায়গায় পোস্টিং করতেছে, এটার একটাই কারণ, এই দাবিগুলো করা। ভাইয়া খুব ভালোভাবেই জামাল ভাই এটা করেছে যে তারা হুম। এটাকে একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখাতে চায়, কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ড পুরোপুরি একটা লাভজনক প্রতিষ্ঠান। সবকিছু কিনছে ওরা, যা কিছু আছে সবকিছু কিনছে কিনছে ওরা, কিন্তু দায় হলো পল্লী বিদ্যুৎ সমিতির, পল্লী হুম। বিদ্যুৎ বোর্ডের না।
আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো তারা কি বুঝে যে এখন সেই ফ্যাসিস্টের সময় চলছে না? মানুষ তুলনামূলক অনেক বেশি সচেতন, মানুষ বুঝে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে ওরা কত মিথ্যা বলে এই তাবেদারি প্রতিষ্ঠা করতে চায়। আবার যেটা হলো, এই বিষয়টা আমার মনে নেই, আমি ভুলে গেছি, সেটা হলো যে মাঝে যে ব্ল্যাক আউটের বিষয় নিয়ে তাদের যে জেলে ঢুকানো হয়েছিল, ওইখানে একটা ঘটনা ছিল। আমাকে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসার যারা তারা বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গেছি, ব্যাপারটা ভুলে গেছি। ওইখানে একটা ঝামেলা ছিল, কিন্তু তাদের যে কথাগুলো বলা হয়েছিল সেখানে আমি যতটুকু মনে আছে সেটা হলো অভিযোগ এরকমই ছিল যে প্রত্যেকটা জায়গায় পল্লী বিদ্যুৎ বোর্ডের ওই দিন পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিল, এবং তাদের অভিযোগ হলো এই বন্ধ করার পিছনে ব্ল্যাক আউট হয়েছিল 43টা না 45টা জায়গায়, সেটার পিছনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কোনো হাত নেই, তাদের হাত। কতটুকু সত্য আমার মনে নেই, তবে জি। এরকম একটা ঘটনা। আমি 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 আরেকটা জিনিস একটু দেখাই প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে আসলে পল্লী বিদ্যুতের যারা আন্দোলন করছে, হ্যাঁ, যারা যারা পল্লী বিদ্যুতের আন্দোলন করছে তাদেরকে সেই ফ্রম দ্য ডে ওয়ান, 5ই আগস্টের পর তাদেরকে বলা হচ্ছে যে তারা স্বৈরাচারের দোসর এবং সরকারকে বিব্রত করবে, যেটা আমিও সবসময় বলে এসেছি যে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, হঠাৎ করে এই ধরনের আন্দোলন কেন প্রয়োজন হলো, তারা কেন সুযোগের সদ্ব্যবহার করছে, কেন নতুন সরকারকে চাপ দেওয়ার কোনো ধরনের উদ্দেশ্য আছে কিনা। এই ধরনের তো আছে নিঃসন্দেহে কিছু কিছু, তো সব আন্দোলনের পেছনে কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধন তো থাকেই, আছে, সামনেও থাকবে। কিন্তু এই পুরো আন্দোলনটা কি শুধুমাত্র এই বর্তমান সরকারকে চাপ দেওয়ার রাজনৈতিক কারণ কিনা, এ নিয়ে একটা সংশয়, সন্দেহ তো ছিলই। এখন আমরা কিছুটা হলেও এ থেকে বেরিয়ে এসে আমরা মোটামুটি বুঝবার চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে তাদের পক্ষ থেকে সবসময় বিআরইবি থেকে সবসময় বলা হচ্ছে যে পল্লী বিদ্যুতের এই আন্দোলনটার পেছনে আসলে স্বৈরাচারের ইন্ধন রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটি হলো যে ইন্টারেস্টিং, যদিও আমি যে বিষয়টি দেখাবো এটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আমি উদ্বিগ্ন নই, তবে যেহেতু ওই পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটির পেছনে আগের স্বৈরাচারের সরকারের দোসররা এখানে জড়িত রয়েছে, এই প্রশ্নে আসলে কে আগের সরকারের সাথে লিঙ্ক আপ বা এখনো পর্যন্ত রয়েছে, এটি যদি আমি দেখতে যাই, তাহলে আপনাদেরকে আমি এই ইমেইলটি দেখাচ্ছি যেটি আরইবি থেকে পাঠানো হয়েছিল। সেই ইমেইলের মধ্যে যিনি পিআর, যিনি আপনার পাবলিক রিলেশন অফিসার হয়তো আরইবির, তার যে ইমেইল, সেই ইমেইলের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধুর ছবি রয়ে গেছে। আমি যদি সেই অর্থে বলি তাহলে কোথায় গেল, আহ, দুঃখিত, পরে একটু দেখাচ্ছি। আহ, হ্যাঁ, দেখাচ্ছি। ইন্টারেস্টিং একটা বিষয়। উম, উম, তাহলে হয়তো আপনারা বিষয়টি একটু ইয়ে করে দেখতে পেলেন, বুঝতে পারলেন যে আসলে এর পেছনে ওই বিষয়টি কি শুধুমাত্র দায়ী কিনা। এটা একটু দেখাচ্ছি আমি। সরে যাচ্ছে কেন বারবার, এই যে একটু পেয়েছি। ওকে, এই যে একটু দেখাচ্ছি। রুডু ভাই একটু দেখেন এটা, হ্যাঁ, খুব কাছ থেকে। আরবির ইমেইল যে পাঠিয়েছে, আহ সেই ইমেইলের মধ্যে কিন্তু এখন ইমেইলটা তো খুবই নিজেরাই মেনটেন করে বা নিজেদের সার্বক্ষণ নিজেদের এটাকে সামনে রাখতে হয়। সেই ইমেইল যে পাঠিয়েছে, সেই ইমেইলের আপনি দেখবেন যে লোগোটা রয়েছে, সেই লোগোর ওখানে কিন্তু বঙ্গবন্ধুর ছবি রয়েছে। বঙ্গবন্ধুর ছবি থাকা না থাকা এই বিতর্কে আমি যাচ্ছি না, হয়তো আমার, এই যে দেখুন, এই যে এখানে, এই যে আরবির, এই যে এখানে, হ্যাঁ, এখনো পর্যন্ত তারা ছবি ব্যবহার করছে, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করছে। বঙ্গবন্ধু, আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা না করা
সে নিয়ে আমার ব্যক্তিগত কোনো চয়েস নাই, কিন্তু যেহেতু তারা সেখান থেকে একটা পার্টিকুলারলি একটা অভিযোগ দিচ্ছে যে এরা আসলে স্বৈরাচারের দোষর হিসেবে আন্দোলনে আছে, তো স্বৈরাচারের দোষর যদি আপনি এদেরকে বলেন, তাহলে আপনাদেরকে আরএবি কে কি বলবেন আপনি? যে ইমেলটা সার্বক্ষণিক পাবলিক রিলেশনস অফিসার যিনি, বা ওখান থেকে যারা পাবলিক রিলেশনের কাজ করে, তারা তো সার্বক্ষণিক ইমেলটা ব্যবহার করে, তাদের সামনে তো সার্বক্ষণিক ওই লোগোটা চোখের সামনেই বারবার আসছে, সেখানে যেহেতু তারা এটাকে ব্যবহার করছে আর এদিকে প্রশ্নবিদ্ধ করছে আপনার পল্লী তাদেরকে, তো এই একটা প্রশ্ন তো তোলাই যায়। জি, এ পর্যায়ে আমি শেষ কথা শুনতে চাই, যে কোনো একজন দুজন যদি বলতে চান এ থেকে আমি একটু উত্তরণের করে পথ কি, পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত। আমি একটু বলি সাগর ভাই। হুম। আসলে দেখেন, আর্মিতে আহ, আর্মিতে সেনাপ্রধান হয় সাধারণত ইনফেন্ট্রি থেকে কেন হয় জানেন? যারা হুম। সত্যিকার যুদ্ধ করে ফ্রন্টে থেকে, তারা হুম। হয় ইনফেন্ট্রি থেকেই হয় আর্মির বড় বড় ডিসিশন মেকার কর্মকর্তারা। কেন হয় জানেন? কারণ তারা হুম। বুঝতে পারে যে যুদ্ধ করতে অ্যাকচুয়ালি কি লাগে। এই আরইবি, পল্লী বিদ্যুৎ এগুলিকে ভেঙে পল্লী বিদ্যুতে যারা ফ্রন্ট লাইনে কাজ করে তাদেরকে আপনার একটা কমিশন করে একটা বোর্ডের মধ্যে আনতে হবে। তা এইটা দেখেন, ওরা কিন্তু এদের সাথে বসেই না, এদেরকে কমিটিতে রাখে না। আপনার মন্ত্রণালয়ে ঢুকতে দেয় না। আমি জানি অনেক অভিযোগ, ওনাদেরকে জাগাই দেয় না ইভেন। মানে বিষয়টা এরকম যেন তোমরা একেবারে ওই যে যেটা বললেন আর কি, যে ব্রাহ্মণ আর ক্ষত্র, মানে এইভাবে তারা ট্রিট করে একটা নিম্ন বর্ণ হিসেবে। সেজন্য আমার যেটা প্রস্তাব আপনার মাধ্যমে, হুম। অচিরেই আমাদের উপদেষ্টাদের ঘুম ভাঙা উচিত। রাষ্ট্র একটা মানে নিয়মে চলবে, এই বিষয়টি আপনি একটা আশ্বাস দিয়ে তাদের আন্দোলনটাকে আপনি থামিয়েছিলেন জানুয়ারির আগে, তাই তো? রাইট। এখন আপনি দীর্ঘ সময় পরে এখন তারা নিয়মতান্ত্রিক আন্দোলন আপনার মনে করছে, আছে, এবং যেখানে আপনার মনে আছে, মানুষকে তারা তো জিম্মি তারা করছে। তো সিদ্ধান্তই নিয়ে নিয়েছিল যে তারা কোনোভাবেই কাজে ফিরবে না, এবং বিদ্যুৎ কিন্তু সংকট শুরু হয়েছিল, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। আমরা কিন্তু এক্স্যাক্টলি। এই আমাদের টকশোর মাধ্যমে তারা কথা দিয়েছিল যে ঠিক আছে আমরা কাল থেকে আবারও কাজে ফিরছি। এই আমাদের টকশোতে কিন্তু সে সর্বশেষ এই পল্লী টকশো বিদ্যুতের কাজ তাদের সাথে করেছে, কথা হয়েছে। আমরা পিছনে কাজ করেছি, তারপরে একটা জায়গায় ওনারা কিন্তু আসছে, মেনেও নিয়েছে। কিন্তু হুম। এই সচিবালয়, এই সচিবদের একটা মানে আমি আমি কি বলবো, মানে আমার খুব খারাপ লাগে বলতে, যে ওনারা বুঝেনি না যে একটা সার্ভিস, একটা গ্রামীণ সার্ভিস, সেটা প্রয়োজন। এটা আমাদের নিত্যদিনের বিষয়, এই গুরুত্বই নাই তাদের কাছে। তাদের কাছে আছে দেখেন, আজকে আপনাকে এই প্রসঙ্গে বলি, 4টা ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। হ্যাঁ, জুলাই বিপ্লবে আন্দোলন করতে যেয়ে যারা, এই ডাক্তারদের ভাষ্য আপনি শুনলে আপনি অবাক লাগবে। হুম, তারা মর্মাহত হয়েছেন। এরা কেন এটা করলো, এরকম একটা হতাশাজনক। কে কোন পার্টি করবে, কে কোথায় যাবে, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু দেশের আমূল যে পরিবর্তন, সার্ভিসগুলো যে পরিবর্তন, মানুষ যে দুকে দুকে বৈষম্য ভাবে বিরাজ করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এগুলি যে ঠিক করা দরকার, তার সে ব্যাপারে কিন্তু কোনো প্রায়োরিটি নাই। আই এম সো সরি। এই জন্য আমি বলি যে এই সরকারটি খুব আশা নিয়ে এসেছিল। আমি তো আন্দোলন করেছি, আপনি জানেন আমার রাইট। ন্যূনতম যেতটুকু কন্ট্রিবিউশন ছিল। না, আমার আমরা এই ইচ্ছা ছিল আজকের এই যে একটা কথাবার্তার উপর সুন্দর আজকের সোসাইটি হবে। আমাদের আমাদের এই চ্যানেল কিন্তু এমন না যে শুধুমাত্র আমরা অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান করি। আমাদের সবাই জানেন যে ফেসবুক পিপল কিন্তু জনগণের সংকট এবং যে কোনো ধরনের জাতীয় সংকট এলে সবসময় সমাধানের জন্য, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে সার্বভৌমত্বের পক্ষে খুব এক্স্যাক্টলি। শক্তভাবে আমরা অবস্থান নিয়ে সবসময় সমাধান করে থাকি। সুতরাং আজকের পর যদি সমাধানের পথে না এগোয়, তাহলে আমরা আরো আরো শক্ত অবস্থানে যাওয়ার সাগর ভাই, আমরা আমি একটু করে পরিকল্পনা। বলতে চাইছিলাম, এক জি, মিনিট শেষ সময় করতে হবে? যাচ্ছি, এখন অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। জি। জি, সাগর ভাই, ওই যে যে লেটারটা জামাল ভাই পড়েছে, বিদ্যুৎ বিভাগ থেকে সার্কুলার হয়েছে বা প্রেস বিজ্ঞপ্তি আকারে দিয়েছে, বলতেছে এটা এখন আমাকে জানালো এই নামে কোনো বিদ্যুৎ বিভাগে কোনো কর্মকর্তা নাই, এটা একটা ফেক। তো এইটা প্রথমত এটা জানালাম। দ্বিতীয় হচ্ছে, আমাদের এনসিপির মনে হয় একজন শামীম রাজা ভাই, বিদ্যুৎ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের যিনি উপদেষ্টা, তার ব্যাপারে দুই একটা কথা বলেছে। আমি আপনাদেরকে এনশিওর করতে চাই, উনি যে হুম। আগে আরবিতে কাজ করতো ওনার প্রতিষ্ঠান, এবং সে ওনার প্রতিষ্ঠান ওখান থেকে পদত্যাগ করেছে, এবং আমরা ওনার সাথে হুম। যোগাযোগ করেছি। দেখেন, উপদেষ্টার কিন্তু ধারাবাহিক আস্তে আস্তে পল্লী বিদ্যুৎটা প্রথম দিকে হুম। উনি বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলেন, ডে বাই ডে কিন্তু উনি ওইটা বুঝতে পেরেছে, সমাধানের চেষ্টা হুম। চেষ্টা করেছে, এবং বাংলাদেশে প্রথম
এমন একটি তদন্ত কমিটি করেছে বা কমিশন করেছে ফর দ্য রিফর্ম, যেখানে কোনো আমলাকে রাখা হয় না। ব্রাক ইউনিভার্সিটি নেতৃত্বাধীন ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর, যিনি ভাইস চ্যান্সেলর, ওনার নেতৃত্বে যে কমিটিটা করা হচ্ছে খুবই সুন্দর একটা কমিটি, এবং তারা রিফর্মের জন্য সুনির্দিষ্ট দুই তিনটা প্রস্তাবনা দিয়েছে। সে প্রস্তাবটা ধরেও যদি এগোতো, আমি আপনাদেরকে একটা ইনশিওর করি, সেটা হচ্ছে এই আন্দোলন এবং পল্লী বিদ্যুতের এই বিষয়টা, এইটা আরবি কর্তৃপক্ষ সব প্রণোদিত হয়ে এদেরকে সাবোটাইজ করার জন্য নিজেরাই এদেরকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। আপনি যে লোক 10-12 হাজার টাকায় জব করে স্থানীয়ভাবে, এটা একটা রিস্ক, এটা হ্যাজার্ডাস একটা এরিয়া, যেখানে লাইফ রিস্ক থাকে। আপনি লাইন চিনে না, আপনি তাদেরকে ট্রান্সফার করতেছেন এই প্রান্তে থেকে ওই প্রান্তে, সে কিভাবে গিয়ে লাইনটা বুঝবে, এবং তার যে জীবনের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। মানে এটা কেমন না? রাষ্ট্র যেখানে আমি মনে করতেছি যে উনি আরবি চেয়ারম্যানের প্রথমেই পদত্যাগ করা উচিত, এই আন্দোলন এটা ওনার দায়। আজকে এতগুলো সমিতিকে যারা ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিভিজুয়াল, তাদেরকে যে একত্রিত হতে দিছে, এটা ওনার সম্পূর্ণ দায় আরবি দায়িত্ব। চেয়ারম্যান যদি মনে করে তিনি মিলিটারি থেকে এসছে, যা ইচ্ছে তাই করবে বা তার সাথে কেউ কথা বলতে পারবে না, এটা ওনার ভুল ধারণা। এটা এটা কারণ এটাই হচ্ছে মিলিটারির প্রতি আমাদের অনেক সম্মান রয়েছে, বাট এটা মাথায় রাখতে হবে, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনোভাবে কোনো অফিসার, মিলিটারি নন, তিনি একজন ইন্ডিভিজুয়াল, সেখানে আমরা এতগুলো ভাববো সমিতি, 80টা জনগণের সমিতি বিপরীতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট, কোনোভাবেই টিকতে পারবেন না উনি। এটি 80টা স্পষ্ট। সমিতি ইন্ডিপেন্ডেন্ট, এই 80টা সমিতিকে যে একত্রিত হতে দিছে, এটা তো ওনার ব্যর্থতা। হুম, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। সাইফুল ভাই চাই, জি। সাইফুল ভাই, আমি লাস্ট একটু বলি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আপনি যে মেসেজটা দেখিয়েছেন, আমি জানি না এটা আমি স্ক্রিনে দেখাইতে পারতেছি কিনা। এই যে আজকের মেসেজ, যেটা ইয়ের ছবি ছিল, বঙ্গবন্ধুর ছবি সহ ছবি ছিল, আজকের মেইল এটা। আমাদের গত দিন যেটা হয়েছে ডিসেম্বর মাসে আমাদের একজন ডিজিএম স্যারকে সাসপেন্ড করেছে যে আমতলীতে বিদ্যুৎ বিল শেখ হাসিনা স্লোগান ছিল, এটার কারণে। যে কাগজটা তারা সংরক্ষণ করেছে, আমি জানি না স্ক্রিনে দেখতেছে কিনা গ্রাহকরা, এই আমার দেখা যাচ্ছে ভিউয়ার। না, হ্যাঁ বলুন, এটা বলুন কি হয়েছে। এখানে তাদের পিআরএ যে কাগজটা সংরক্ষণ করেছে, যে যে কাগজ দিয়ে ডিজিএম স্যারকে সাসপেন্ড করেছে, সেখানের উপরে কিন্তু শেখ হাসিনার স্লোগান এবং হচ্ছে বঙ্গবন্ধু লোগো রয়ে গেছে। শেখ হাসিনার স্লোগান এবং বঙ্গবন্ধু লোগো রয়ে গেছে। শুধু সেটা না, তারা মিডিয়াকে কি করেছে, তারা আজকের মিডিয়াকে ইমেলে এই অবস্থা, আজকের ইমেলে, তার মানে বুঝে দেখেন বিআরইবি কোথায় রয়েছে। এটা একটা না, মকারি চলছে। আমি মনে করি যে আন্দোলন আপনারা চালিয়ে যান, সাইফুল ভাই, আমি একটু চালিয়ে একটু যান। বলি। একটা ওরা ভণ্ডামি চলছে, বিআরবির বিরুদ্ধে ব্যবস্থা না। সাগর ভাই, এখন আপনাদের এরপরে আন্দোলন, বরং জনগণ আপনাদের জনগণ আন্দোলন পাশে আপনাদের দাঁড়াবে দাবি আপনাদের। নয়। আপনাদের আন্দোলন শুধুমাত্র এখন আপনাদের গ্রাহকরা আপনাদের পাশে দাঁড়াবে। জি, হুম। আপনাদের আমি আন্দোলন নিশ্চিত শুধুমাত্র করছি। আপনাদের মধ্যে, আপনাদের দাবিগুলোর মধ্যে আর থাকবে না। এটি একটি এখন আমি বিআরইবির মধ্যে যে ভূত রয়েছে, এই ভূতগুলি আসলে ভাই না আমি একটু তাড়ানো বলতে পর্যন্ত চাই, আপনারা ওখান থেকে না সরার উচিত বলে আমি মনে করি। আমি একটু বলতে চাই সাইফুল সেটা ভাই, হলো আমাদের মিডিয়া পল্লী কনসালটেন্ট, বিদ্যুৎ আমি একটু আজিজ ভাই, আমি একটু সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি। আরবি মেজর ফেরদৌস স্যারকে মিডিয়া কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে, রাষ্ট্রের টাকা খরচ করে একজন মিডিয়া কনসালটেন্ট নিয়োগ দিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির রক্ত শোষা টাকা খরচ করে মিডিয়া কনসালটেন্ট নিয়োগ দিয়েছে, উনি মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে বা বিভিন্ন জায়গায় আপনি জানেন যে নিউজ হচ্ছে, কিন্তু ফ্রন্টলাইন নিউজ হচ্ছে না, অথবা যোগাযোগ করা হচ্ছে সাংবাদিকরা বা নিউজ সেন্টারগুলো থেকে আমাদেরকে বলা হচ্ছে যে একটা অদৃশ্য একটা প্রেশার আছে তাদের উপরে, এটা যাতে করা না হয়। 16 অক্টোবর আরিবির সামনে একটা মব জাস্টিস ক্রিয়েট করা হয়েছে। বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো আরইবি যেখানে যেখানে তার ফ্যাসিলিটি দরকার, সেখানে সেখানে সে ফ্যাসিলিটিস নিচ্ছে। সমিতিতে যেখানে যেখানে তার অত্যাচার করা দরকার, সেখানে সেখানে করছে। যে অপরাধের জন্য শেখ হাসিনার স্লোগানের জন্য ডিজিএম কে সাসপেন্ড করা হয়, সেই একই অপরাধের জন্য আরইবির ডিরেক্টর সহ যারা এই মেসেজটা টাইপ করেছেন, যে মেইল করেছেন, তাকে সাসপেন্ড করা হয় নাই। এটা দ্বারা বোঝা যাবে যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেমন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাই মন্ত্রী পরিষদের মাঠ পর্যায়ে ডিসি স্যাররা যে বাস্তবায়ন একটা সিদ্ধান্ত দিয়েছেন, আরবি পিপিএস একীভূত হোক, এই ডিসিশন হোক, অথবা বিশেষজ্ঞ কমিটি যে 3 রকম রিফর্ম বলেছে, যে সিস্টেমটা অটোনোমাস হোক অথবা একীভূত হোক অথবা কোম্পানি হোক, যে কোনো পর্যায়ে এটা রিফর্ম হোক। জামাল স্যার যে রিফর্মের 4টা জিনিস বলছেন, সেই রিফর্মটা হোক। শুধুমাত্র কিছু লোককে বদলি করে আপনি বলবেন সংস্কার করেছেন। সংস্কার কোনো, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করলে সেটাকে সংস্কার বলবেন? সিস্টেমটাকে ধুলো পড়ায়, সিস্টেমটাকে ধুলোবালি জমায়, সিস্টেমটাকে সংস্কার না করে আপনি যদি শুধু লোকজন ট্রান্সফার করে বলতেছেন সংস্কার করতেছেন, মিথ্যা না না, প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আমরা বুঝে গেছি যে দুটি প্রমাণ আমরা এখন দেখলাম, জনাব প্রফেসর জামাল উদ্দিন এবং মোহাম্মদ লোকমান, আপনারা দুই দুই দিকের দুইজন রাজনীতিবিদ এবং শিক্ষক। এবং আমরা কিন্তু এই পল্লী বিদ্যুতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি ব্যক্তিগতভাবে কেন কথা বলছি, কারণ একটা জাতীয় ইস্যু।
পল্লী বিদ্যুতের লোকজন যদি কালকে আপনার বৈষম্যের শিকার হয়ে তারা যদি তাদের কর্ম সংকুচিত করে, আমরা সবাই এফেক্টেড হবো। হিজ এ রিয়ালিটি। আমরা সবাইকে এটা মানতে হবে, বুঝতে হবে। তারা বৈষম্যের শিকার হওয়া মানে কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই কিন্তু এফেক্টেড হওয়া। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে, সবকিছু নিয়ে ব্যালেন্স আর রাজনৈতিক চিন্তা করা উচিত নয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইচ্ছাকৃতভাবে এটা একটা প্রিমেডিটেটেড প্ল্যান হতে পারে, যে কোনো না কোনো ভাবে এখানে রাজনৈতিক ইন্ধন বরং বিআরইবিতে রয়েছে, রাজনৈতিক একটা লিঙ্ক বিআরইবির অবস্থানের মধ্যে রয়েছে। সেখানে অবশ্যই আমার কাছে মনে হয় সরকারকে এবং যারা দায়িত্বে রয়েছে মন্ত্রণালয়ের যারা তদারকি করেন তাদেরকে আরো সচেতন হতে হবে, না হলে আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তাদের মূল সমস্যাটা কোথায়, কেন তারা আন্দোলন করছে। আপনি যে আলোচনা শুনেছেন, তাদের আলোচনা বা তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আসলে মূলত কতটুকু যৌক্তিক বলে মনে করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।